আশা করি সবাই খুব ভালো আছো, সবাই মন দিয়ে পড়াশোনা করছো। কারণ নিট তো সামনে চলেই এসছে। তো আমি চাই যেন তোমরা অনেক অনেক করে এমসিকিউ প্র্যাকটিস করো, আর এন্ড মোমেন্টে কিন্তু নতুন করে কোনো চ্যাপ্টার পড়তে যাও না, ঠিক আছে? আর এই যে আজকে আমি পড়াবো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, এর আগে যে চ্যাপ্টার গুলো আছে ফিজিওলজির আন্ডারে, সেগুলো কিন্তু তোমরা ভিডিও ইউটিউবে অ্যাভেলেবল পেয়ে যাবে। আমার সেগুলো পড়ানো হয়ে গেছে, আর এগুলো ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু লাইভ সেকশনের আন্ডারে আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তবে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে তোমাদের জন্য যে মোটিভেশন লাইনটা রেখেছি সেটা হচ্ছে লার্ন অ্যাজ ইফ ইউ উইল লিভ ফরএভার। আমাদের এমন ভাবে পড়তে হবে যেন সেটা আমাদের সারা জীবন মনে থাকে, ঠিক আছে? লিভ লাইক ইউ উইল ডাই টুমরো, এমন ভাবে বাঁচতে হবে যেন মনে হয় যে কালকে যদি না থাকে তাহলে আজকেই কিন্তু সেভাবে বেঁচে নিতে হবে আমাদের। আচ্ছা, তো আমি যে ক্লাসগুলো পড়াচ্ছি সেগুলোর ফ্রি পিডিএফ যদি তোমরা অ্যাভেল করতে চাও তাহলে কিন্তু এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আমার কাছে করছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা যদি একটা হাই পাঠিয়ে দাও তাহলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আইনিট গরুর, সেখানে যদি তোমরা জয়েন করো তাহলে কিন্তু তোমরা আমার ক্লাসের ফ্রি পিডিএফ তো পাবেই, তার সাথে সাথে কিন্তু আমি যে চ্যাপ্টার গুলো পড়াচ্ছি সেখান থেকে তোমাদের জন্য রাখবো হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। তো এই শেষের মুহূর্তে অনেকজনেরই মনে হচ্ছে যে কোথা থেকে এমসিকিউ প্র্যাকটিস করব, কোনগুলো ইম্পর্টেন্ট, তো কিরকম কোয়েশ্চেন আসতে পারে, সবার তো প্র্যাকটিস থাকে না বা সবার সব নলেজ থাকে না। তো অনেক এই পরীক্ষার আগের মুহূর্তে এদিক ওদিক না গিয়ে আমার মনে হয় তোমরা যদি গ্রুপটা জয়েন করে যাও তাহলে আমি তোমাদেরকে গাইড করতে পারবো, আর তোমাদের এদিক ওদিক খুঁজে বেড়াতে হবে না, তোমরা প্রপারলি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, যেটা পরীক্ষার আগে সব থেকে বেশি করে কিন্তু দরকার। তো আমি এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা লিখেছি। আমি আমার মাস্টার্স এবং ব্যাচেলার্স দুটোই কমপ্লিট করেছি জুলজিতে। অ্যাজ আ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার হিসেবে আমি এখন কাজ করছি, তার সাথে প্রাইভেট টিউশনও করাই, আর সেভারাল ইন্টারন্যাশনাল কনফারেন্সও আমি অ্যাটেন্ড করে এসেছি। আমাদের আইনিট গুরুর অ্যাপটা যদি তোমরা ডাউনলোড করতে চাও, যেখানে কিন্তু আমরা জেই এবং নিট দুটোরই প্রপার কোচিং আমরা প্রোভাইড করি, তার সাথে তোমরা কিন্তু অনেক মক টেস্টও তোমরা পেয়ে যাবে ওখানে। তো তোমরা যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও তাহলে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে আমাদের কোর্সে তোমরা জয়েন করতে পারো। ব্রহ্মাস্ত্র ব্যাচ যেটা আমরা নতুন এনেছি ফ্রি ফাউন্ডেশন ব্যাচ, এখানে কিন্তু তোমরা ফ্রিতে একদম লাইভ ক্লাসেস পাবে, রেকর্ডেড ক্লাস দুটি, মানে লাইভ ক্লাস যেটা নেবো সেটা রেকর্ডেড ফর্মে তারপরে থাকবে, মক টেস্ট পাবে, অ্যাসাইনমেন্ট টেস্ট, এগুলো সমস্ত কিন্তু তোমরা ব্রহ্মাস্ত্র ব্যাচের মধ্যে অ্যাভেলেবেল পাবে। তো তোমরা যদি ঝটপট জয়েন করে নিতে চাও আমাদের এই ব্যাচটা, তাহলে যে কিউআর কোডটা আছে সেটা তোমরা স্ক্যান করে নিতে পারো, তার সাথে এই যে নাম্বারটা দেওয়া আছে সেটা তো তোমরা কল করে নিতে পারো যদি ফার্দার কোনো সমস্যা তোমাদের থাকে। নেক্সট আসছি হচ্ছে আমাদের স্পন্দন ব্যাচ যেটা আছে সেটা কিন্তু আমাদের পেইড ব্যাচ। তো পেইড ব্যাচটা যদি তোমরা অ্যাভেল করতে চাও তো এখানে তোমরা 1599 পেয়ে যাবে যদি তোমরা এই কুপন কোডটা ইউজ করো। তোমরা 10 মান্থের জন্য সাবস্ক্রিপশন পেয়ে যাবে। তো স্পন্দন ব্যাচে কি করছি না, আমরা ক্লাস 8 থেকে একদম প্রপারলি স্টুডেন্টদেরকে এমন ভাবে গাইড করার চেষ্টা করব যাতে তারা কিন্তু একদম নিট লেভেল পর্যন্ত অনেক অ্যাডভান্স ভাবে গাইড হতে হতে যায়, বা জয়েন্টের ক্ষেত্রেও তাই একই জিনিস আমরা কিন্তু করব। বা যারা ক্লাস 12 এর পরেও তোমরা নতুন করে নিজের কোচিং নিতে চাইছো তারাও কিন্তু এই কোর্সটা অ্যাভেল করতে পারো। আমরা কিন্তু সমস্ত রকম সাপোর্ট তোমাদেরকে প্রোভাইড করব, সেখানে অ্যাজ ইউজুয়াল লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস তো থাকবেই, তার সাথে থাকবে তোমাদের জন্য হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এই তোমাদেরকে প্র্যাকটিস করানো, পড়ানো, রিভিশন করানোর সমস্ত দায়িত্ব কিন্তু আমাদের। তো তোমরা যদি এদিক ওদিক না ঘুরে কোথায় কি পড়বো, কতটা পড়তে হবে, হ্যাঁ কোনটা এমসিকিউ প্র্যাকটিস করবো, কিরকম আসতে পারে, অনেক কোয়েশ্চেন অনেকের থাকে, তো সবকিছু তো সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না। তো আমাদের কাছে যদি তোমরা আসো তাহলে কিন্তু আমরা প্রপারলি তোমাদেরকে গাইড করে দেবো। গাইড করার দায়িত্ব আমাদের, পড়ানোর দায়িত্ব আমাদের, বাকিটা এবার তোমরা দেখো যে তোমরা কি করবে। তো শুরু করছি আমাদের ক্লাস আজকে, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তো লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট এই দুটো কথা মানে কিন্তু আলাদা। লোকোমোশন মানে হচ্ছে যখন আমি এক জায়গা থেকে উঠে অন্য জায়গায় যাচ্ছি, আমার ট্রান্সফার হচ্ছে, আমার যে জায়গাটা আছে সেই স্টেটটা ট্রান্সফার হচ্ছে। আমি ধরো খাটে বসে আছি, উঠে গিয়ে একটুখানি বারান্দায় গেলাম, সেটা কিন্তু আমার লোকোমোশন হচ্ছে। আর মুভমেন্ট কি, আমি এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি বা মুখের যে কথা বলছি যে আমার জ টান করছে, সেটাও কিন্তু আমার একটা হচ্ছে মুভমেন্ট।
তো লোকোমোশন আর মুভমেন্ট এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস, ঠিক আছে? তো একটা কথা বলতে পারো যে মুভমেন্ট করে কিন্তু আমাদের লোকোমোশনটা হচ্ছে, রাইট? আচ্ছা, এবার প্যারামেসিয়াম কি করে না, প্যারামেসিয়ামে সিলিয়া থাকে। সিলিয়া কি না, একটা হেয়ার লাইক স্ট্রাকচার, খুব ডেন্স ভাবে ওর বডির চারপাশে কিন্তু এরকম হেয়ার লাইক স্ট্রাকচার হয়ে থাকে। এই ছবিটাতে হয়তো এই ভিডিওটা আমি দেখাবো একটু পরেই। কি হয় না, এরকম বডি থাকে, আমি ছবিটা খুব একটা ভালো আঁকতে পারি না ল্যাপটপে, সমস্যা হয়। তো একদম সারা গায়ে এরকম গিজি 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 হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, গোটা সার্ফেস এরকম, গোটা সার্ফেসটা জুড়ে এরকম কিন্তু থাকবে। এটাকে বলা হয় হচ্ছে সিলিয়া। তো সিলিয়ার সাহায্যে কি করে না, সিলিয়ার যে মুভমেন্টটা আছে, তো সাইটোফ্যারিংস দিয়ে কিন্তু ও ফুডটা ইনটেক করতে পারে, ঠিক আছে? তার সাথে লোকোমোশন তো করতে পারেই। এরপর হচ্ছে হাইড্রা। হাইড্রাতে কি হয় না, হাইড্রাতে থাকে হচ্ছে টেন্টাকলস। টেন্টাকলস কি না, আহ হাইড্রাকে কিন্তু অনেকটা এরকম দেখতে হয়, ঠিক আছে? তো এই যে স্ট্রাকচার গুলো রয়েছে, এই যে স্ট্রাকচার গুলো রয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে টেন্টাকল, ঠিক আছে? তো টেন্টাকেলের সাহায্যে কি করে না, এরকম ধরো আছে হাইড্রাটা, টেন্টাকেলটা ধরো, এগুলো ধরো টেন্টাকেল। তো খাবারটা যখন আসে জলের মাধ্যমে, ওরা জলে থাকে, খাবারটা যখন আসে তখন কিন্তু টেন্টাকেল দিয়ে খাবারটাকে এরকম ভাবে ধরে নিতে পারে, ঠিক আছে? তো ওইভাবেই ও কিন্তু মুভমেন্টটা করে। অ্যাকচুয়ালি লোকোমোশন কথাটা বলা ঠিক না, মুভমেন্ট কথাটা বলা উচিত। আচ্ছা, এই ভিডিওতে আমি দেখিয়েছি হচ্ছে ইউটিউবের একটা ভিডিও আমি নিয়েছি, অ্যামিবা কি করে মুভ করে না, অ্যামিবার ভেতরে কিন্তু একটা জেল লাইক সাবস্টেন্স থাকে, ঠিক আছে? তো জেল লাইক সাবস্টেন্স থাকার জন্য কি হয় না, যখন জেল লাইক সাবস্টেন্সটা সামনের দিকে এগোয়, তখন দেখো এখানে কিন্তু প্রজেকশন তৈরি হচ্ছে, নতুন করে এক্সটেন্ড করছে সামনের প্রজেকশন গুলো, আর পিছনে দেখো কন্ট্রাক্ট করছে আস্তে আস্তে। তো সামনের দিকে একটু করে একটুখানি এগোবে, আবার পিছন দিকে একটুখানি কন্ট্রাক্ট করবে, আবার সামনে একটু এগোবে, আবার পিছনটা কন্ট্রাক্ট করবে। তো ওর বডির ভেতরে যতটা যে লাইক সাবস্টেন্স আছে পুরোটা কিন্তু ওর বডির মধ্যে সার্কুলেট করতে থাকে, এইভাবে ও কিন্তু মুভমেন্ট করে বা লোকোমোশন করে। এবার এটাতে দেখিয়েছে যে প্যারামিসিয়াম, এটা ভিডিও কোয়ালিটিটা খুব পুরনো, তো ইউটিউব থেকে নিয়েছে, খুব একটা ভালো পাইনি। তো এই ছবিটা যেটা আমি দেখালাম ডান দিকে, এইরকম কিন্তু সারা গায়ে থাকে, ওটা এত স্পিডে মুভ করে যে সেটার জন্য কিন্তু ও লোকোমোশন করতে পারে। আরে হুম, এবার আসছি হচ্ছে হিউম্যানের মুভমেন্টের উপর। হিউম্যানের মুভমেন্ট কিন্তু তিনটে টাইপের হতে পারে, একটা হচ্ছে অ্যামিবয়েড মুভমেন্ট, তারপর হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট, তারপর হচ্ছে মাস্কিউলার মুভমেন্ট। তো অ্যামিবয়েড মুভমেন্ট কোথায় কারা কারা করে না, আমাদের বডির মধ্যে যত ম্যাক্রোফাজ আছে আর লিউকোসাইট আছে, তারা কিন্তু অ্যামিবয়েড মুভমেন্ট করে। এই ম্যাক্রোফাজ আর লিউকোসাইট সম্পর্কে যদি পড়তে হয়, আমার আগে ভিডিও করা আছে, আমি আগের ইউনিটে পড়িয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু দেখে চলে আসতে পারো। আর যে সাইটোস্কেলেটাল এলিমেন্ট আছে, যেরকম ধরো মাইক্রোফিলামেন্ট, সাইটোস্কেলেটাল এলিমেন্টের কাজ কি না, একটা সেলের যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি থাকে সেটাকে মেনটেন করা। ও সেলটার যে একটা স্ট্রাকচার, যে অর্গানেল গুলো রয়েছে, যে প্লাজমা মেমব্রেন রয়েছে, সবটার যে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। তো সবসময় তো মানে যা খুশি তাই স্ট্রাকচার তৈরি করে নিলে তো হলো না, ওর একটা জায়গার মধ্যে ফিট করতে হবে। তো ওর যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটিটা রয়েছে সেটাকে ধরে রাখতে কে সাহায্য করে, সাইটোস্কেলেটাল এলিমেন্ট। তো এই সাইটোস্কেলেটাল এলিমেন্ট কিন্তু অ্যামিবয়েড মুভমেন্টের ক্ষেত্রেও সাহায্য করে। এবার আসছে হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট। সিলিয়ারি মুভমেন্ট কাদের কোথায় দেখতে পাওয়া যায় না, রেসপিরেটরি অর্গান। আমি কিন্তু রেসপিরেটরি অর্গান পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের যে ন্যাসাল ক্যাভিটি আছে সেখানের মধ্যে কিন্তু সিলিয়া লাইক স্ট্রাকচার থাকে। সেই সিলিয়া লাইক স্ট্রাকচারের জন্য কি হয় না, যে এয়ারটা আমরা ইনহেল করছি সেটা কিন্তু পিউরিফাইড হয়ে যায়। যে ডাস্ট পার্টিকেল গুলো আছে, ম্যাক্সিমাম ডাস্ট পার্টিকেল কিন্তু আমাদের এই সিলিয়া লাইক স্ট্রাকচার থাকার জন্য কিন্তু পিউরিফাইড হয়ে যায়। তার সাথে আর কোথায় দেখতে পাওয়া যায় না, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট যেটা রয়েছে সেখানে কিন্তু সিলিয়া দেখতে পাওয়া যায়। এই ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টে সিলিয়া থাকার জন্যই কিন্তু যে ওভিউল আছে, সেই ওভিউল গুলো কিন্তু রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের মধ্যে দিয়ে পাস করতে পারে। এটা হলো রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, এখানে কিন্তু সিলিয়া লাইক প্রজেকশন থাকে এরকম।
তো যে ওভামটা যেটা ওভারি থেকে বেরোচ্ছে, এটা ধরো ওভারি, এখান থেকে যখন ওভামটা বেরোচ্ছে, ওর কিন্তু নিজের কোনো মুভ করার ক্ষমতা নেই। এই সিলিয়া লাইক প্রজেকশন গুলো কিন্তু এরকম পিছন থেকে সামনের দিকে মুভ করে কনস্ট্যান্টলি। তো এই মুভমেন্টের জন্যই কিন্তু ওই ওভামটা কিন্তু, সার্কেল করে দিচ্ছি, ওভামটা কিন্তু এভাবে ট্র্যাকের মধ্যে দিয়ে যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এরপর বলবো হচ্ছে মাস্কুলার মুভমেন্ট। মাস্কুলার মুভমেন্ট কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের লিম্সে, জতে, টাঙে, ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু মাস্কুলার মুভমেন্ট দেখতে পাই। তো আমি যে লোকোমোশনটা করছি, সেই লোকোমোশনটা যদি আমাদের একটু প্রপারলি কোঅর্ডিনেট করতে হয়, তাহলে কারা কারা কাজ করে? মাস্কুলার সিস্টেম, স্কেলেটাল সিস্টেম আর নিউরাল সিস্টেম, এই তিনটের কোঅর্ডিনেশন প্রপারলি হলে তবেই কিন্তু আমাদের লোকোমোশন প্রপারলি হবে। কারণ সেই কারণে যখন বয়স হয় মানুষের, তখন এই কোঅর্ডিনেশনটা ঠিকঠাক হয় না বলেই কিন্তু তাদের হাঁটতে অসুবিধা হয়। বয়স্ক মানুষদের তো দেখেছি আমরা, তাদেরকে কিন্তু অনেককে লাঠি নিয়ে হাঁটতে হয়। কেন হয়? না তাদের মাসেলের স্ট্রেংথ যেটা, সেটা কমে যায়। তারপর তাদের নার্ভাস সিস্টেম ঠিক মতন কাজ করে না অনেক সময়। এসবের জন্য কিন্তু তাদের লোকোমোশন করতে অনেক অসুবিধা হয়। আচ্ছা, এবার আসছি হচ্ছে ফ্লাজেলার মুভমেন্ট। ফ্লাজেলার মুভমেন্টের জন্য কি হয় না, স্পারমাটোজোয়া যে আছে, স্পারমাটোজোয়া কিন্তু ফ্লাজেলার মুভমেন্টের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সুইম করে যেতে পারে। মেনটেনেন্স অফ ওয়াটার কারেন্ট ইন দ্য ক্যানাল সিস্টেম অফ স্পঞ্জেস। এই স্পঞ্জের যে ক্যানাল সিস্টেম আছে সেখানেও কিন্তু ফ্লাজেলার লাইক মানে ফ্লাজেলার মুভমেন্ট দেখতে পাওয়া যায়। সিলিয়া যেরকম অনেকগুলো থাকে, ইউজুয়ালি ফ্লাজেলা কিন্তু একটাই থাকে। যেরকম তোমার থাকে হচ্ছে ইউগ্লিনাতে, ইউগ্লিনার স্ট্রাকচারটা এরকম ধরো আছে, ওরা কিন্তু একটাই সিঙ্গেল এরকম ফ্লাজেলা থাকে। এই ফ্লাজেলাটা এত স্পিডে মুভ করে, এই মুভ করার জন্যই কিন্তু ও লোকোমোট করতে পারে। আচ্ছা, এবার আসছি হচ্ছে মাসেলে। মাসেল কিন্তু একটা মেসোডার্মাল অরিজিন থেকে তৈরি হচ্ছে। মেসোডার্মাল অরিজিন মানে কি? মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে। আমাদের বডির তিনটে লেয়ার থাকে, এক্টোডার্ম মানে বাইরেরটা, মেসোডার্ম মানে তার মাঝখানেরটা, আর এন্ডোডার্ম মানে হচ্ছে একদম ভেতরের দিকে যেটা আছে। ঠিক আছে? মানে একদম বডির ইনার সাইডে যেটা আছে। মাসেলের কয়েকটা প্রপার্টি রয়েছে এরকম। ফার্স্ট প্রপার্টি হচ্ছে এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টাইলিটি, এক্সটেন্সিবিলিটি আর হচ্ছে ইলাস্টিসিটি। এক্সাইটেবিলিটি মানে হচ্ছে যখন মাসেলটা এক্সাইটেড হচ্ছে, যখন স্টিমুলেটেড হচ্ছে, ওকে মুভ করতে হবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে এক্সাইটেবিলিটি। কন্ট্রাক্টাইলিটি মানে কি? যখন মাসেলকে কন্ট্রাক্ট করতে হবে, তখন সেটা হচ্ছে কন্ট্রাক্টাইলিটি। এক্সটেন্সিবিলিটি কি না, ও কতটা স্ট্রেচ করতে পারছে। ঠিক আছে? মাসেলের যে স্ট্রেচিংটা, সেটাকে বলা হয় হচ্ছে এক্সটেন্সিবিলিটি। আর ইলাস্টিসিটি মানে হচ্ছে স্ট্রেচ করার পর ও যেন আবার ওর আগের ফর্মেও ফেরত আসতে পারে, সেটাকে বলা হয় হচ্ছে ইলাস্টিসিটি। তো মাসেল তিনটে টাইপের হয়, স্কেলেটাল, ভিসেরাল আর কার্ডিয়াক। স্কেলেটাল মাসেল কি না, স্কেলেটাল মাসেল কিন্তু স্ট্রায়াটেড মাসেল। স্ট্রায়াটেড মানে কি না, এরকম যদি একটা মাসেলের ফ্র্যাগমেন্ট হয়, তাহলে কিন্তু ওর গায়ে এরকম লম্বা লম্বা দাগ থাকে, ব্যান্ডস দেখতে পাওয়া যায় অনেক। তাই জন্য কিন্তু ওকে বলা হয় হচ্ছে স্ট্রায়াটেড মাসেল। এটা কিন্তু ভলান্টারি কন্ট্রোল। ভলান্টারি কন্ট্রোল মানে হচ্ছে এর যে মুভমেন্টটা, সেটা কিন্তু আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি। আমাদের নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে যে আমরা স্কেলেটাল মাসল দিয়ে মুভ করবো কিনা। হাতটাও নিজের ইচ্ছায় নাড়াচ্ছি, কারণ হাতের মধ্যে আছে স্কেলেটাল মাসল। তো এটা আমার নিজের কন্ট্রোলে রয়েছে, আমি নিজের ইচ্ছা এটা করতে পারছি। কিসে ইনভলভ না, লোকোমোটরি অ্যাকশন আর চেঞ্জেস ইন বডি পশ্চার। আমি শুয়ে পড়লাম, বসে আছি, হেলান দিয়ে বসে আছি, হ্যাঁ একদিকে কাত হয়ে বসে আছি, সমস্তটা কিন্তু আমরা নিজের ইচ্ছায় আমরা করতে পারছি। তো এগুলো সব হয় কিন্তু স্কেলেটাল মাসল দিয়ে। ভিসেরাল মাসল কোথায় দেখতে পাওয়া যায় না, লোকেটেড ইন দ্য ইনার ওয়াল অফ হলো ভিসেরাল অর্গান অফ দ্য বডি লাইক দ্য এলিমেন্টারি ক্যানাল, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট এটসেট্রা। এলিমেন্টারি ক্যানাল মানে হচ্ছে যেখান দিয়ে আমাদের খাবারটা যাচ্ছে, সেটাকে বলা হয় হচ্ছে এলিমেন্টারি ক্যানাল। আর রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টের কথা তো আমি বললাম। আর স্মুথ মাসেলও কিন্তু একটা ভিসেরাল মাসেল, যেটা হচ্ছে নন স্ট্রায়াটেড। স্কেলেটাল মাসেলে আমরা দেখলাম তো যে লম্বা লম্বা এরকম প্যাটার্ন থাকে, কিন্তু স্মুথ মাসেলে কিন্তু কোনো প্যাটার্ন দেখতে পাওয়া যায় না, একদম প্লেন হয়। এটা কিন্তু একটা ইনভলান্টারি মাসেল। ইনভলান্টারি মানে এটার মুভমেন্ট কিন্তু আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে না, আমরা কিন্তু এটার মুভমেন্ট কন্ট্রোল করতে পারি না। বডির মধ্যে অটোমেটিক কিন্তু
এই মাসেলের মুভমেন্টটা হয়। যখন খাবারটা যাচ্ছে আমরা কি কন্ট্রোল করছি যে গলা দিয়ে একটুখানি আস্তে আস্তে গেল, তাও পেটে হুশ করে চলে গেল, এরকম তো আমরা করছি না, তাই তো? তো এই তারপর যে রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে যখন ওভামটা যাচ্ছে বা ওভুলটা যাচ্ছে, সেটার কি মুভমেন্ট আমরা ট্র্যাক করতে পারছি? করতে পারছি না। তো এইগুলো কিন্তু আমাদের ইচ্ছার মানে আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু হয় না, বডির মধ্যে অটোমেটিকলি প্রসেস গুলো চলতে থাকে। তারপর হচ্ছে কার্ডিয়াক। কার্ডিয়াকটা নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে হার্ট রিলেটেড। এই কার্ডিয়াকের মধ্যেও কিন্তু স্ট্রায়াটেড অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়, কিন্তু এটা ইনভলান্টারি। হার্ট কি আমরা নিজের ইচ্ছায় পাম্প করছি? হার্ট কিন্তু অটোমেটিক পাম্প হতে থাকছে, কিন্তু এখানে কিন্তু স্ট্রায়াটেড অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়। তাই এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, কোনটা ভলান্টারি, কোনটা ইনভলান্টারি, কোনটা স্ট্রায়াটেড, কোনটা নন স্ট্রায়াটেড, কোনটা স্ট্রায়াটেড হয়েও ইনভলান্টারি। এখান থেকে কিন্তু তোমাদের যেরকম ভাবে খুশি ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু পরীক্ষার হলে ভুলে যাবে সব। তাই জন্য আগে থেকে লিখে লিখে প্র্যাকটিস করো। বারবার বলছি, যতই আমি জানি অনেকেরই লিখতে বিরক্ত লাগে, তোমার নিজেরও বিরক্ত লাগবে, কিন্তু আলটিমেটলি আমি দেখেছি যে লিখে লিখে যখনই তুমি পড়বে তখন কিন্তু তোমার অনেক বেটার মনে থাকবে। তাই পরীক্ষায় যদি ভালো নাম্বার পেতে হয় তাহলে কিন্তু লিখতেই হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা, নেক্সট ছবিটায় আসছি। এটা হচ্ছে একটা টোটাল মাসা বান্ডেলের ছবিটা, একটা পুরো বান্ডেল আছে। এই যে বান্ডেল গুলো, এই বান্ডেল গুলোকে বলা হয় হচ্ছে ফ্যাসিকল। ঠিক আছে, এই ফ্যাসিকলের মধ্যে থাকে প্রচুর প্রচুর মাসেল ফাইবার, লম্বা লম্বা এরকম স্ট্র্যান্ড থাকে। স্ট্রেট লাইনও আঁকতে পারছি না, কি অবস্থা। লম্বা লম্বা কিন্তু আমাদের এরকম মাসেল ফাইবার থাকে। ঠিক আছে, মাসেল ফাইবারের যে আউটার মেমব্রেন সেটাকে বলা হয় হচ্ছে সার্কোলেমা। ঠিক আছে, আর এই প্রত্যেকটা মাসেল ফাইবারের সাথে কিন্তু আমাদের ব্লাড ক্যাপিলারি অ্যাটাচ থাকে, না হলে অক্সিজেন ট্রান্সপোর্ট হবে কি করে, নিউট্রিশন ট্রান্সপোর্ট হবে কি করে। এখানেও কিন্তু ব্লাড ক্যাপিলারি চারিদিক থেকে অ্যাটাচ হয়ে থাকে। এই ব্লাড ক্যাপিলারি জন্যই নর্মাল যে অন্যান্য সেলে যেরকম, এটা তো সেরকম সার্কুলামও তো একটা সেল, মাসেল সেল, মাসেল ফাইবার যেটা, এটাও তো একটা মাসেল সেল। ঠিক আছে, তো এই যে ফ্যাসিকল গুলো আছে, এই ফ্যাসিকল গুলো কিন্তু একটা কমন কোলাজেনাস কানেকটিভ টিস্যু দিয়ে একটার সাথে আর একটা আটকে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে ফ্যাসিয়া। ফ্যাসিকল হচ্ছে কিন্তু মাসেল ফাইবারের একটা বান্ডেল। এরকম অনেকগুলো বান্ডেল যখন একসাথে জোড়া লেগে আছে, সেটা কি দিয়ে জোড়া লেগে আছে না, একটা কোলাজেনাস কানেকটিভ টিস্যু, যেটাকে বলা হয় হচ্ছে ফ্যাসিকল। ঠিক আছে, এই যে মাসেল সেল রয়েছে, মাসেল সেলের মতো নর্মাল সেলের যেরকম আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মাসেল সেলে কিন্তু সার্কোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যেটার কাজ কিন্তু একই। ও কিন্তু ক্যালসিয়াম স্টোর করে রাখে, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তো যখন সিগন্যাল আসে তখন কিন্তু ক্যালসিয়াম রিলিজ হয়, রিলিজ হওয়ার জন্যই কিন্তু মাসেল কন্ট্রাকশন হয়, যেটা আমি এরপরে তোমাদেরকে পড়াবো। আচ্ছা, তো a large number of parallelly arranged filaments, যেটাকে বলা হয় হচ্ছে মায়োফিলামেন্ট বা মায়োফাইব্রিল। এই এই যে প্যারালাল অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে, এই প্যারালাল অ্যারেঞ্জমেন্টটার জন্যই কিন্তু একটা স্ট্রাইটেড অ্যাপিয়ারেন্স থাকে। স্ট্রাইটেড অ্যাপিয়ারেন্সটা হয় হচ্ছে দু রকম ব্যান্ড থাকার জন্য, একটা হচ্ছে ডার্ক ব্যান্ড, একটা হচ্ছে লাইট ব্যান্ড। ঠিক আছে, এরা অল্টারনেটিভলি থাকে, একটা ডার্ক লাইট ডার্ক লাইট ডার্ক লাইট পরপর পরপর এভাবে থাকে। তো ডার্ক ব্যান্ড যেটা, সেটাকে বলা হয় হচ্ছে এ ব্যান্ড বা অ্যানাইসোট্রপিক ব্যান্ড, আর লাইট ব্যান্ডকে বলা হয় হচ্ছে আই ব্যান্ড বা আইসোট্রপিক ব্যান্ড। ঠিক আছে, এই যে অ্যানাইসোট্রপিক ব্যান্ড, সেটা সেটা মানে কি দিয়ে তৈরি হয় না, মায়োসিন দিয়ে, যেটাকে বলা হয় হচ্ছে থিক ফিলামেন্ট। মায়োসিন কিন্তু মোটা, থিক ফিলামেন্ট, মনে রাখবে এটা। যতগুলো এখানে নাম আছে, এ ব্যান্ড, অ্যানাইসোট্রপিক ব্যান্ড, লাইট ব্যান্ড, আইসোট্রপিক ব্যান্ড বা আই ব্যান্ড, এইগুলো কিন্তু মনে রাখবে। হুম, আর কোনটা কি দিয়ে তৈরি হচ্ছে, অ্যাক্টিন দিয়ে তৈরি হলে সেটা থিন ফিলামেন্ট, মায়োসিন দিয়ে তৈরি হলে কিন্তু সেটা থিক ফিলামেন্ট। এবার ঠিক যখন নিশ্চয়ই একটা ডার্ক লাইট পাস করবে না ওখান দিয়ে, কোনো যদি একটা ডার্ক জিনিস থাকে, অনেক মোটা জিনিস থাকে, তাহলে কিন্তু সেখান দিয়ে লাইটটা তো ভালো করে পাস করবে না, তাহলে কি হবে, একটা ডার্ক দেখাবে, ওই জায়গাটা অন্ধকার অন্ধকার দেখাবে, আর যেখানটা পাতলা সেখানটা দিয়ে লাইট খুব তাড়াতাড়ি পাস করে যাবে, ওই জন্য ওখানটা কিন্তু লাইট রিজিয়ন হয়ে থাকে। এই জন্য কিন্তু ডার্ক লাইটটা স্ট্রাইটেড অ্যাপিয়ারেন্স হতে থাকে। ঠিক আছে,
আচ্ছা, এই যে ছবিটা এখানে দেখিয়েছি, এইখানে এই যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে অ্যাক্টিন, ঠিক আছে? আর মাঝের যে মোটা রেড কালারের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের মায়োসিন। হলো? এবার এই যে জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু শুধুমাত্র অ্যাক্টিন রয়েছে, তাই তো? এবার অ্যাক্টিন গুলো যে একটা ব্যান্ড দিয়ে জোড়া লাগিয়ে থাকে একটার সাথে আর একটা, সেটাকে বলা হচ্ছে জেড লাইন, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে জেড লাইন। আর ওই জায়গাটায় যে টোটাল যে রিজনটা যেটা মার্ক করলাম সেখানটাকে বলবো হচ্ছে আমরা আই ব্যান্ড, ঠিক আছে? এখানে শুধুমাত্র অ্যাক্টিন আছে। হুম। আর এ ব্যান্ড যেটা, এ ব্যান্ডে কিন্তু মেনলি থাকে হচ্ছে আমাদের মায়োসিন, তার সাথে কিছুটা পরিমাণ অ্যাক্টিনও কিন্তু তার মধ্যে থাকে। টোটালটাকে বলবো হচ্ছে আমরা এ ব্যান্ড। মায়োসিন যতটা জায়গা জুড়ে রয়েছে, এই যে পুরো জায়গাটা, সরি এখানটা হবে না, এই যে পুরো জায়গাটা, এটাকে বলবো কিন্তু হচ্ছে আমরা এ ব্যান্ড। হলো? আচ্ছা। আর যে জায়গাটাতে শুধুমাত্র মায়োসিন থাকে, যেটা কিন্তু একটা এম ব্যান্ড দিয়ে একটা মায়োসিনের সাথে আরেকটা মায়োসিন যুক্ত থাকে। হুম। তো এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে এইচ জোন, ঠিক আছে? এইচ জোন। তোমাদের বইতে ছবিটা আছে, সমস্ত মানে ম্যাক্সিমাম ছবি কিন্তু আমি তোমাদের বই থেকে তুলেছি, তাতে তোমাদের রিলেট করতে অনেক সুবিধা হয়। তাই যখন পড়তে বসবে তখন কিন্তু এই ক্লাসটা চালিয়ে নিজের বইটা খুলে রাখবে, ভালো করে আন্ডারলাইন করতে করতে যাবে যে কোনখানটা পড়া আছে, যেখানটা বুঝতে পারবে না সেখানটা ভালো করে কিন্তু দেখে নেবে। আর আমার এই ক্লাসটা করার পর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে, আর মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারা যায়নি বা কিছু, তাহলে কিন্তু আমি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে বললাম বা তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেখানে এসে কিন্তু তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি কিন্তু তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এই যে জেড লাইন, একটা জেড লাইন থেকে আর একটা জেড লাইনের মধ্যে টোটাল যে জায়গাটা সেটাকে বলা হয় হচ্ছে সার্কোমিয়ার। সার্কোমিয়ার কিন্তু একটা ফাংশনাল ইউনিট। এই সার্কোমিয়ারের মধ্যেই কিন্তু কন্ট্রাকশনটা হয়। এইটুকু জায়গাটা একটা জেড লাইন থেকে, এই একটা জেড লাইন থেকে আর একটা জেড লাইনের মধ্যে যে জায়গাটা সেটাকে বলা হয় হচ্ছে সার্কোমিয়ার। আচ্ছা, এখানে প্রথম যে ছবিটা সেটা হচ্ছে অ্যাক্টিনের, সেকেন্ডটা হচ্ছে মায়োসিনের। তো অ্যাক্টিন কি না একটা রোপ লাইক স্ট্রাকচার তৈরি হয়, দেখাই যাচ্ছে যে দুটো রোপ লাইক স্ট্রাকচার কিন্তু এনট্যাঙ্গেল করে একটার সাথে আর একটা জুড়ে রয়েছে। তো প্রথমে অ্যাক্টিন যে গোল গোল গুলো দেখা যাচ্ছে পুঁথির মালার মতো, তো এক একটা পুঁথিকে বলা হয় হচ্ছে জি অ্যাক্টিন, ঠিক আছে? গোল গোল। সেটা যখন একটার সাথে আরেকটা জুড়ে 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 তৈরি হয়, তখন সেটাকে বলা হচ্ছে এফ অ্যাক্টিন বা ফিলামেন্টাস অ্যাক্টিন। তো প্রথমে কিন্তু একটা সিঙ্গেল অ্যাক্টিন মলিকিউল থাকে, অ্যাক্টিন মনোমার যেটাকে আমরা বলতে পারি। সেখান থেকে কিন্তু আস্তে আস্তে অ্যাক্টিন মলিকিউল গুলো এটিপির সাহায্যে জুড়তে 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 কিন্তু একটা ফিলামেন্ট লাইক স্ট্রাকচার তৈরি করে, যেটাকে বলা হয় হচ্ছে এফ অ্যাক্টিন, ঠিক আছে? তো এরকম দুটো অ্যাক্টিন যে ফিলামেন্ট এফ অ্যাক্টিন সেটা একটার সাথে আর একটা এনট্যাঙ্গেলড হয়ে এভাবে কিন্তু টোটাল একটা স্ট্রাকচার তৈরি করছে, ঠিক আছে? তার উপর একটা রোপ লাইক স্ট্রাকচার থেকে যেটাকে বলা হয় হচ্ছে ট্রোপোমায়োসিন, এটা পুরো অ্যাক্টিনের যে স্ট্রাকচারটা সেটাকে ধরে রাখতে সাহায্য করে। আর একটা জিনিস থাকে সেটাকে বলা হচ্ছে ট্রোপোনিন। এই ট্রোপোনিন কি করে না, যখন ক্যালসিয়াম আসে তখন ট্রোপোনিনটা কি করে ওর জায়গা থেকে সরে যায়। সরে গেলে কি হয়, ও যে জায়গাটায় বসেছিল সেখানে কিন্তু মায়োসিন বলে, যেটা নিচের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এই যে, এই মায়োসিনটা, মায়োসিনের যে হেড রয়েছে সেখান দিয়ে কিন্তু এই যে সাইডটা রয়েছে সেখানে ও অ্যাটাচ করতে পারে। যতক্ষণ না ক্যালসিয়াম আসছে ততক্ষণ ট্রোপোনিন কিন্তু সেই জায়গা থেকে সরবে না। ট্রোপোনিন যদি সেই জায়গা থেকে না সরে, মায়োসিন কিন্তু অ্যাটাচ হতে পারবে, ঠিক আছে? তো এটাকে যদি আমি একটা একটা র্যান্ডাম অ্যাক্টিন আমি জাস্ট ধরলাম, অ্যাক্টিন ফিলামেন্ট র্যান্ডাম ধরলাম, তো কি হয় না, মায়োসিনের যে মলিকিউল গুলো রয়েছে সেই মায়োসিনটা কিন্তু এইভাবে অ্যাটাচ হয়ে থাকে অ্যাক্টিনের সাথে। তখনই অ্যাটাচ হতে পারবে যখন ক্যালসিয়াম আসবে। ক্যালসিয়াম এলে ট্রোপোনিন কিন্তু ইন জেনারেল কি হবে না, ট্রোপোনিন কিন্তু এখানে বসে থাকবে,
যখনই ক্যালসিয়াম আসবে তখন কিন্তু ট্রোপোনিন খুলে বেরিয়ে চলে যাবে, মানে সরে যাবে, অ্যাকচুয়ালি খুলে বেরিয়ে যাবে বলাটা ঠিক না, ওই জায়গা থেকে ডিসপ্লেসড হয়ে যাবে। ডিসপ্লেসড হয়ে গেলে মায়োসিন কিন্তু অ্যাক্টিন মলিকিউলের সাথে বাইন্ড করতে পারবে। কি দিয়ে বাইন্ড করবে না, ওর যে হেড রয়েছে, দুটো হেড ডোমেন রয়েছে, সেই হেড ডোমেনের মধ্যে কিন্তু দুটো অ্যাক্টিন বাইন্ডিং সাইট থাকে, দুটো স্ট্র্যান্ডের জন্য দুটো। তো এই যে অ্যাক্টিন বাইন্ডিং সাইট দিয়ে কিন্তু ও অ্যাক্টিন মলিকিউলের সাথে বা এফ অ্যাক্টিনের সাথে ও বাইন্ড করতে পারে, ঠিক আছে। আর থাকে হচ্ছে এখানে এটিপি বাইন্ডিং সাইট। এটিপি বাইন্ডিং সাইট থাকে বলে ও কিন্তু প্রপার অ্যাটাচমেন্টটা অ্যাক্টিন মলিকিউলের সাথে মেনটেন করতে পারে, ঠিক আছে। এই অ্যাক্টিন মলিকিউলের হেড ডোমেন থাকে, নেক ডোমেন থাকে আর টেল ডোমেন থাকে। তো এই নেক ডোমেনের উপর ডিপেন্ড করে মায়োসিনের অনেক ভাগ আছে, যেটা আমাদের সিলেবাসে নেই, সুতরাং পড়ার দরকার নেই। তো এবার আসছি আমরা নেক্সট স্লাইডে। তো মেকানিজম অফ মাসল কন্ট্রাকশন কিভাবে হচ্ছে না, ফার্স্টে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থেকে সিগন্যাল মোটর নিউরনে যাচ্ছে, মোটর নিউরন থেকে কোথায় যাচ্ছে না নিউরোমাসকুলার জাংশন। তো নিউরন আর মাসেলের মধ্যে যে জাংশনটা রয়েছে সেটাকে বলা হয়, যে ইন্টারচেঞ্জিংটা যেখানে হচ্ছে সিগন্যালের, সেটাকে বলা হয় হচ্ছে নিউরোমাসকুলার জাংশন বা মোটর এন্ড। সেখানে কি হচ্ছে না, যে নিউরো ট্রান্সমিটার গুলো রয়েছে যেগুলো সিগন্যাল ট্রান্সমিট করতে সাহায্য করে, যেরকম এখানে কাজ করছে হচ্ছে অ্যাসিটাইল কোলিন। তো সেটা রিলিজ হওয়ার জন্য কি হচ্ছে না অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে। অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়ার জন্যই কিন্তু যে নিউরাল স্টিমুলাস গুলো আছে, সেই নিউরোনাল স্টিমুলাস গুলো একটা নার্ভ থেকে অন্য নার্ভে বা নার্ভ থেকে মাসেলে কিন্তু সিগন্যালটা ট্রান্সমিটেড হয়। তো এই অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হওয়ার জন্যই কিন্তু যে ক্যালসিয়াম আয়ন গুলো রয়েছে সেগুলো সার্কোপ্লাজম রেটিকুলাম বা সার্কোপ্লাজম থেকে কিন্তু রিলিজ আউট হচ্ছে। আমি সার্কোপ্লাজমের কথা একটু আগেই বলেছি যে এটা কিন্তু একদম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো, যেহেতু এটা মাসেলের মধ্যে থাকে তার জন্য এটাকে বলা হয় হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তো ক্যালসিয়াম আয়নটা কোথায় বাইন্ড করছে এসে না ট্রোপোনিনের সাথে, একটু আগেই বললাম। তো ট্রোপোনিনের সাথে বাইন্ড করার জন্য কি হবে না, যে মাস্কিংটা করে রেখেছিল মায়োসিন যাতে বাইন্ড না করতে পারে, সেই মাস্কিংটা সরে যাবে। সরে যাওয়ার পর মায়োসিন বাইন্ডিং করবে অ্যাক্টিনের সাথে, তারপরে কি হবে না মাসল কন্ট্রাকশন হবে। তো ক্যালসিয়ামের কথা এখানে বলা হলো যে কিভাবে মায়োসিন অ্যাক্টিনের সাথে বাইন্ড করছে, তাহলে এখানে এটিপির কাজটা কি, মায়োসিনটাতে বললাম যে এটিপি দরকার পড়ে, প্লাস আমরা আগের ছবিটাতে দেখেছিলাম যে একটা এটিপি বাইন্ডিং সাইট থাকে। তো এটিপিটা কোথায় এসে কাজ করে না, যখন এটিপি কিসে কনভার্ট হতে পারে এডিপি আর পিআই, তাই তো। এটিপি যখন হাইড্রোলাইজড হয় তখন কিসে কনভার্ট করে এডিপি আর পিআই তে। তো যখন এডিপি আর পিআই তে আছে তখন কি হবে না, ও শুধু অ্যাক্টিন ফিলামেন্টের সাথে বাইন্ড করে থাকতে পারবে। বাইন্ড করে থাকলো, করার পরে কি হবে না, ওই মায়োসিন হেডের সাথে অ্যাক্টিন মলিকিউলের ক্রস ব্রিজিং হবে, ভালো করে একটা কানেকশন তৈরি হবে, ঠিক আছে। এইবার যখন এই এডিপি আর পিআইটা মায়োসিন হেড থেকে খুলে বেরিয়ে চলে যাবে, সেই যে যে মানে যে প্রসেসটা হবে সেটার জন্য মায়োসিন হেডটা কিন্তু স্ট্রোক হবে, মানে ও সামনের দিকে কিন্তু ঠেলা দেবে। ঠেলা দেওয়ার পরে কি হবে না, সেই যে মুভমেন্টটা হবে তার জন্য এডিপি পিআই কিন্তু খুলে বেরিয়ে চলে গেল। করার পরে কি হলো না, যে ক্রস ব্রিজিংটা ছিল সেই ক্রস ব্রিজিংটা ভেঙে গেল কখন না এটিপি যখন এলো, এডিপি এ পিআই খুলে বেরিয়ে চলে গেল, তারপরে আবার নতুন করে একটা এটিপি এলো। এটিপি আসার জন্য ওর যে অ্যাটাচমেন্টটা ছিল অ্যাক্টিন মলিকিউলের সাথে সেটা কিন্তু খুলে গেল। তারপরে ও যখন আবার অ্যাটাচমেন্টটা করবে অ্যাক্টিন মলিকিউলের সাথে মায়োসিনের যখন অ্যাটাচমেন্টটা হবে তখন কিন্তু এটিপি পিআই এর আবার হাইড্রোলিসিস হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি এটিপি এর হাইড্রোলিসিস হয়ে যাবে, হয়ে যাওয়ার পর কি হবে না এডিপি আর পিআই, আবার এডিপি আর পিআইটা খুলে যাবে, নতুন করে একটা এটিপি মলিকিউল আসবে, এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি মাসেলের মুভমেন্ট চলতে থাকে। যতবার স্লাইড করবে মায়োসিন হেডটা, মায়োসিন হেড যদি এভাবে আটকে থাকে,
মাইসিন হেডটা এইভাবে স্ট্রোক করলো, তাহলে কি হলো, অ্যাক্টিন মলিকিউলটা এভাবে ছিল, মানে অ্যাক্টিন ফিলামেন্ট এভাবে ছিল, অ্যাক্টিন ফিলামেন্ট এভাবে সরে গেল, মুভ করলো। তো এইভাবে যতক্ষণ ধরে সিগন্যাল আসতে থাকবে, ততক্ষণ ধরে ক্যালসিয়াম আয়নস রিলিজ আউট হতে থাকবে, তত কিন্তু আমাদের ততক্ষণ ধরে কিন্তু মাসল কন্ট্রাকশন আমাদের চলতে থাকবে। এখানে কি বলেছে যে repeated activation of the muscle can lead to the accumulation of lactic acid due to anaerobic breakdown of glycogen in them causing fatigue। হঠাৎ করে যদি আমরা এক্সারসাইজ করতে শুরু করে দিই, কাল থেকে আমার মনে হলো, আমি কি করলাম না, সকালবেলা ছুটতে বেরিয়ে চলে গেলাম, খুব ভালো কথা, ছুটে এলাম, আসার পরে কি হচ্ছে, সন্ধ্যাবেলা থেকে বা প্রতিদিন সকালবেলা থেকে দেখবো আর হাত পা তুলতে পারছি না। তো সেটা কেন হচ্ছে না, যখন আমরা হঠাৎ করে ছোটাছুটি শুরু করে দিচ্ছি, বডির মধ্যে কিন্তু সেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই হচ্ছে না ওইটুকু সময়ের মধ্যে। না হওয়ার জন্য কি হচ্ছে না, গ্লাইকোজেনের কিন্তু অ্যানারোবিক ব্রেকডাউন হচ্ছে উইদাউট অক্সিজেন। তার জন্য কি হচ্ছে না, আমাদের বডিতে ল্যাকটিক অ্যাসিড জমা হচ্ছে। এই ল্যাকটিক অ্যাসিড জমা হওয়ার জন্য কিন্তু যে মাসেলের যে ক্র্যাম্পিং গুলো, হাত তুলতে পারছি না, পা তুলতে পারছি না, এই যে ব্যথাগুলো করে, সেগুলো কিন্তু ওই ল্যাকটিক অ্যাসিড জমার জন্য আমাদের বডিতে হয়। তো মাসেল কন্টেইনস আ রেড কালার্ড অক্সিজেন স্টোরিং পিগমেন্ট কল্ড মায়োগ্লোবিন। এমনিতে আমি কি পড়িয়েছিলাম তোমাদেরকে, হিমোগ্লোবিন। তো সেই রকমই একটা স্ট্রাকচার যখন মাসেলের মধ্যে থাকছে, তখন সেটাকে বলছি হচ্ছে আমরা মায়োগ্লোবিন। মায়োগ্লোবিন কন্টেন্ট ইজ হাই in some muscle which gives a reddish appearance। মাসেলের ইন জেনারেল আমরা কালার কিরকম দেখি, রেড দেখি তো। তো সেই টেক্সচারটা কিসের জন্য আসে না, মায়োগ্লোবিন থাকার জন্য আসে, যে কারণে বলা হয় হচ্ছে এটাকে রেড ফাইবার। ঠিক আছে। This muscles also contain plenty of mitochondria। কেন, কারণ এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন ইউটিলাইজ করতে হবে, সর্বক্ষণ আমরা মাসেল মুভমেন্ট করছি, সর্বক্ষণ আমাদের এনার্জি দরকার পড়ছে, যত এনার্জি দরকার হবে তত বেশি মানে মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হবে আমাদের, তাই তো। তাই এই এই সমস্ত মাসেল গুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, যেটার জন্য আমরা প্রচুর প্রচুর এটিপি প্রডিউস করতে পারি। তাই জন্য এই মাসেল গুলোকে বলা হয় হচ্ছে অ্যারোবিক মাসেল। অ্যারোবিক মাসেল কেন বলা হয়, কারণ ইন জেনারেল এখান থেকে কি হয় না, অক্সিজেনকে ইউটিলাইজ করে আমাদের এটিপি প্রোডাকশন হয়। On the other hand, some of the muscles possess very less quantity of myoglobin and therefore appear pale or whitish। যেগুলোকে বলা হয় হচ্ছে হোয়াইট ফাইবার, যেগুলোর মধ্যে মায়োগ্লোবিনের কোয়ান্টিটি কম থাকবে, সেগুলো রেডিশ অ্যাপিয়ারেন্স আসবে না, এটুকু বোঝা যাচ্ছে। তাই জন্য তাকে কি বলা হয় হচ্ছে হোয়াইট ফাইবার। তো নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া আর অলসো ফিউ ইন দেম, বাট দ্য অ্যামাউন্ট অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম ইজ হাই। সার্কোপ্লাজমিক রেটিকুলাম তো সব জায়গাতেই আমার দরকার পড়বে, কারণ সার্কোপ্লাজমিক রেটিকুলাম যদি না থাকে, যদি সেখান থেকে ক্যালসিয়াম রিলিজ না হয়, তাহলে কন্ট্রাকশন হবে না। They depend on anaerobic process for energy। এখানে কিন্তু আমাদের অক্সিজেন দরকার পড়ে না, তাই জন্য মাইটোকন্ড্রিয়া এখানে কম থাকে। বোঝা গেল আশা করি এতটা। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের স্কেলেটাল সিস্টেম। আচ্ছা, তার আগে আমাকে ছবিটা রাখি, স্লাইডটা কি উড়ে গেল। আচ্ছা, আমি মাসেল কন্ট্রাকশনটা এখানে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা ধরো আমার একটা স্ট্রাকচারাল ইউনিট, দুটো আই ব্যান্ডের মাঝখানে স্ট্রাকচার হচ্ছে এটা। তো মাঝখানে আমার কি আছে না, মায়োসিন আছে। ইন জেনারেল কি হচ্ছে না, অ্যাক্টিন মলিকিউল গুলো এইভাবে থাকছে, থাকছে তো। এবার যখন কন্ট্রাক্ট করবে তখন কি হবে না, মায়োসিনের জায়গায় কিন্তু মায়োসিন থাকবে, থাকলো। অ্যাক্টিন মলিকিউল গুলো কিন্তু এইভাবে কাছাকাছি চলে আসবে, অ্যাক্টিন যে ফিলামেন্ট গুলো আছে সেগুলো কিন্তু কাছাকাছি চলে আসবে, তখন কিন্তু অনেকটা এরকম দেখতে হবে। খুব কাছাকাছি চলে এলো, ঠিক আছে। কন্ট্রাক্ট করছে মানে দুটো আই ব্যান্ডের মধ্যে যে ডিস্টেন্স আছে সেটা কিন্তু কমে যাচ্ছে। তারপর যখন আবার স্টিমুলাস চলে যাবে, তখন কিন্তু ও আবার নিজের জায়গায় ফেরত চলে যাবে, যেটাকে আমি বললাম যে ইলাস্টিসিটি।
ঠিক আছে? তো এইভাবে কিন্তু মাসল কন্ট্রাকশন হয়। আচ্ছা, এবার আসি হচ্ছে স্কেলেটাল সিস্টেমে। তো স্কেলেটাল সিস্টেমে কি কি থাকে না, আমাদের বোন, কার্টিলেজ। বোনে কি থাকে না, ক্যালসিয়াম সল্ট ডিপোজিট করে বলে হচ্ছে বোন একটা হার্ডার স্ট্রাকচার তৈরি হয়, অনেক হার্ড হয়। আর কার্টিলেজ তো সেই তুলনায় অনেক সফট হয়, কারণ এখানে কন্ড্রয়েটিন সল্ট ডিপোজিশন হয়। তো বোন বলো কার্টিলেজ বলো, দুটোই কিন্তু একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। আমাদের বডিতে কিন্তু 206 খানা বোন রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো স্কেলেটাল সিস্টেম আমাদের ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলেটন, যেখানে থাকে হচ্ছে টোটাল 80 খানা বোন। ঠিক আছে, তার মধ্যে থাকে হচ্ছে ফার্স্টে আমাদের স্কাল, যেটা দিয়ে মাথা তৈরি হয়েছে, আমাদের স্কাল খুলি যেটাকে বলি। তো সেখানে থাকে টোটাল 22টা বোন। তার মধ্যে থাকে হচ্ছে ক্রেনিয়াল আর হচ্ছে ফেসিয়াল। তো ক্রেনিয়াল কোনটা, যেখান দিয়ে মানে যেটুকু দিয়ে আমাদের মাথার যে স্ট্রাকচারটুকু, মাথার যে বোনের যে স্ট্রাকচারটা সেটা যেটা দিয়ে তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে ক্রেনিয়াম। তারপরে সামনের যে স্ট্রাকচারটুকু রয়েছে আমাদের, এই স্ট্রাকচারটা সেটাকে বলা হচ্ছে ফেসিয়াল, যেখানে আমাদের জ পড়ছে, পাশের এই হাড়গুলো সেগুলো সব কিন্তু পড়ছে। আর ইচ মিডল ইয়ার, আমাদের কানের মধ্যে যে হাড়গুলো রয়েছে সেখানে 3টে বোন থাকে মেনলি, যেটাকে বলা হয় হচ্ছে ম্যালাস, ইনকাস আর স্টেপল। এই তিনটেকে একসাথে বলা হয় হচ্ছে ইয়ার অসিকল। এই ইয়ার অসিকলের 3টে নাম কিন্তু তোমরা মনে রাখবে। একটা অন্য নাম দিয়ে দিতে পারে, দিয়ে বলে দেবে যে ইয়ার অসিকলের মধ্যে কোন বোনটা থাকে না, তখন কিন্তু মাথা কাজ করবে না। তাই জন্য কিন্তু এই 3টে নাম পরিষ্কার মনে রাখবে। এরপরে আসছে হচ্ছে ভার্টিব্রাল কলম। ভার্টিব্রাল কলম কোত্থেকে শুরু হয় না, ফার্স্ট ভার্টিব্রা ইজ দ্য অ্যাটলাস অ্যান্ড ইট আর্টিকুলেটস উইথ দ্য occipital কন্ডাইল। পরের ছবিটা দেখলে বুঝতে পারবে যে এই যে আমি ক্রেনিয়াল নার্ভের কথা, এই ক্রেনিয়াল বোনের কথা বললাম, এই যে পুরো যে স্কালটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের ক্রেনিয়াল বোন দিয়ে তৈরি হয়েছে। আর সামনের দিকে যত স্ট্রাকচার দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ফেসিয়াল বোন দিয়ে তৈরি হয়েছে। তো এই অক্সিপিটাল কন্ডাইল কি করে না, আমাদের স্কালের সাথে যে আমাদের ভার্টিব্রা আছে, সেই ভার্টিব্রা এখান থেকে আমাদের মেরুদণ্ড শুরু হচ্ছে। তো এই ভার্টিব্রার যে কানেকশনটা, সেই কানেকশনটা তৈরি করতে সাহায্য করে। ঠিক আছে, তো ফার্স্ট যে ভার্টিব্রাটা আছে যেটাকে বলা হয়েছে অ্যাটলাস, সেটা কি করে না অক্সিপিটাল কন্ডাইলের সাথে আর্টিকুলেট করে থাকে। তাহলে ভার্টিব্রাল কলমে আমি মানে আগের ক্লাসে বলেছিলাম যে 7খানা সার্ভাইকাল, 12খানা থোরাসিক, 5খানা লাম্বার, স্যাক্রাল, ফিউজড, টোটালটা কিন্তু ফিউজড ভাবে থাকে। আর কক্সিজিয়াল হাড় থাকে, সেটাও কিন্তু টোটালি একটা ফিউজড হাড় থাকে। চারটে চারটে করে সেগমেন্ট থেকে কিন্তু অ্যাকচুয়ালি টোটালটা একটা ফিউজড স্ট্রাকচার থাকে, যেটা স্কাল থেকে তারপরে স্টার্ট হচ্ছে। ওই যে অক্সিপিটাল কন্ডাইলের পরে কিন্তু টোটাল ভার্টিব্রাল কলমটা শুরু হয়েছে। পরে আমি একটা 3D ইমেজ রেখেছি যেটা আমি দেখাবো। স্টারনাম কি না, যখন আমি আমাদের রেসপিরেটরি সিস্টেম পড়াচ্ছিলাম, স্টারনাম কোথায় ছিল না, আমাদের একদম ভেন্ট্রাল সাইডে যে মাঝখানে যে একটা সিঙ্গেল হাড় ছিল সেটাকে বলা হয় হচ্ছে স্টারনাম। ঠিক আছে, আর রিবস আমি দেখেছিলাম যে লাংসটাকে পুরো কভার করে রাখা হচ্ছে রিবস, টোটাল 12 পেয়ারস অফ রিবস থাকে এখানে, মানে আমাদের বডির। আচ্ছা, এই ছবিটা তো দেখালাম। এই থ্রি ডিটা দেখাতে গেলে আমাকে এক্সিট করতে হবে। এই যে সামনের যে হাড়টা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে আমাদের স্টার্নাম। ঠিক আছে, পাশে যে হাড়গুলো দেখা যাচ্ছে, এই যে এইগুলো, এগুলো হচ্ছে আমাদের রিবস। আর এই পিছনে যেটা, সেটা হচ্ছে আমাদের ভার্টিব্রা। ঠিক আছে, তো টোটাল এই যে ভার্টিব্রা রয়েছে সেখানে কিন্তু পরপর পরপর সার্ভাইকাল, থোরাসিক, পরপর কোন গুলো কিন্তু এইভাবে অ্যারেঞ্জ থাকে। ঠিক আছে, পরপর পরপর এইভাবে কিন্তু অ্যারেঞ্জ থাকে। তলার সেগমেন্ট গুলো দেখো কিন্তু একদম ফিউজড হয়ে রয়েছে, এটা কিন্তু আলাদা আলাদা ভাবে ভেঙে নেই। এই যেখানে বললাম আমি যে স্যাক্রাল আর অক্সিজিয়াল সেগমেন্টটা ফিউজড হয়ে থাকে, সেটা কিন্তু লাস্টের দিকে থাকে। বোঝা গেল? এবার আসছে হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মধ্যে। অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মধ্যে কি কি পড়ছে না, বোনস অন দ্য লিম্ব, আমাদের লিম্বের মধ্যে, সেটা হাত বলো পা বলো, সেখানে কিন্তু 30খানা হাড় থাকে। ঠিক আছে, along with their girdle। girdle কি না,
পেক্টোরাল গিডল আর পেলভিক গিডল, এগুলোর কাজ কি না আমাদের হাত এবং পা টোটালটা যে কোঅর্ডিনেট করছে, যেটা জয়েন করে রেখেছে যেটা আমাদের বডির সাথে, সেই জয়েন্ট গুলো করতে সাহায্য করা হচ্ছে গিডল গুলো। তাহলে দ্য বোন অফ দ্য হ্যান্ড, ফোরলিম্ব যেটা আমাদের হাতে, কি কি থাকে না হিউমেরাস, রেডিয়াস আর্না, কার্পাল, মেটাকার্পাল, তারপর থাকে হচ্ছে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস মানে হচ্ছে আঙুলগুলো যেগুলো দিয়ে তৈরি, পরপর পরপর একদম থাকে, ঠিক আছে। তো কোথায় কতগুলো হাড় থাকে সেগুলো কিন্তু মনে রাখতে হবে, ম্যাচিং এ চলে আসতে দুম করে দিয়ে যেতে পারে যে এই সেগমেন্টটায় কতগুলো বোন থাকে। এবার যদি আমরা পায়ের সেগমেন্টটা দেখি, তারপর পাতেও কিন্তু সেম, ফিমার, টিবিয়া, ফিবিউলা, টার্সাল, মেটাটার্সাল আর ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কিন্তু সবসময় আমাদের যে ফিঙ্গার গুলো রয়েছে সেই ডিজিট গুলো কিন্তু ফ্যালাঞ্জেস তৈরি করবে, পরপর পরপর থাকে। The cup-shaped bone called the patella covers the knee ventrally. আমাদের ওই যে নি ক্যাপ যেটাকে বলি, ঠিক আছে, হাড়ের মানে হাঁটুতে যে ক্যাপটা থাকে যেটা কভার আপ করে রাখে আমাদের হাঁটুটাকে, সেটাকে বলা হয় ওই যে কাপ লাইক স্ট্রাকচার যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে প্যাটেলা। আর এই যে পেক্টোরাল গিডল যেটা ব্লু ব্লু স্ট্রাকচার হয়ে আছে, পেলভিক গিডল ব্লু ব্লু যেটা স্ট্রাকচার হয়ে রয়েছে, তো হাত দুটোকে যারা জয়েন করে রাখছে মানে আমাদের বডির সাথে কোঅর্ডিনেট করতে সাহায্য করছে সেটাকে বলা হচ্ছে পেক্টোরাল গিডল। আর আমাদের পা গুলো যেটাতে জয়েন হয়ে রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে পেলভিক গিডল, ঠিক আছে। এই যে এখানে ছবিটাতে দেখতে পাবে যে এই যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, হাতের এই জায়গাটাতে রেডিয়াস আলনা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে কার্পাল, মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেস, একদম আমাদের ফিঙ্গারের যে ডিজিট গুলো সেগুলো তৈরি হয় হচ্ছে ফ্যালাঞ্জেস দিয়ে। পায়ের ক্ষেত্রেও তাই, ফিমার, প্যাটেলা, যে মাঝখানে যে নি ক্যাপের কথাটা বললাম প্যাটেলা, যেখানে যেটার জন্য ফুলে উঁচু হয়ে থাকে সামনেটা, টিবিয়া, ফিবিউলা, ট্যাক্সিন, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, ঠিক আছে। তো এই যে যে সেগমেন্টটাতে আমাদের পায়ের বোনটা ফিমারটা যে সেগমেন্টটাতে আমাদের জয়েন হয়ে থাকছে আমাদের পেলভিক গিডলে, সেটাকে বলা হয়েছে অ্যাসিটাবুলাম, ঠিক আছে। তো আমাদের যে পেলভিক গিডল সেখানে সেখানে কি কি বোন থাকে না ইলিয়াম থাকে, কক্সাল বোন থাকে, পিউবিস থাকে, ঠিক আছে। এই বোনগুলো ইসিয়াম, এই বোনগুলো কিন্তু আমাদের পেলভিক গিডলে থাকে। আচ্ছা, তো পেক্টোরাল গিডলের কথা যদি আমি এখন বলি, তা পেক্টোরাল গিডলের সামনের যে বোনটা থাকে যেটাকে আমরা কলার বোনও বলি, সেটাকে বলা হয় হচ্ছে ক্যাভিকল, ঠিক আছে, ক্যাভিকল। আর যে যে পেলভিক গিডলের মধ্যে, সরি, আমাদের হচ্ছে পেক্টোরাল গিডলের মধ্যে পিছনে যে বোনটা থাকে যেটাকে বলি পিঠের পাখনা বলি যেটাকে আমরা বাংলায় নর্মাল কথা, তো তার সামনে যে একটা কি বলবো তার সামনের দিকে একটা স্পাইনের মতন রিজিয়ন থাকে যেটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রিমন। একটা স্পাইনের মতন রিজিয়ন থেকে যেখানে দেখো ক্যাভিকলটা এসে এখানে জমা জমা হয়েছে। সামনের দিকে আর একটা উঁচু মতন স্ট্রাকচার থেকে যেটাকে বলা হয়েছে কোরাকয়েড প্রসেস। ভেতরে যে ডিপ্রেশনটা থাকে যেখানে এসে আমাদের হিউমেরাসটা অ্যাটাচ হচ্ছে সেটাকে বলা হয়েছে গ্লিনয়েড ক্যাভিটি। এই নামগুলো এবং কোথায় থাকে কোনটা স্ট্রাকচার কিরকম এগুলো কিন্তু তোমাদের এনসিইআরটি বইতে একদম লাইন বাই লাইন দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। এবার আসছে হচ্ছে জয়েন্টস এ। বডিতে আমাদের 3 রকম জয়েন্টস দেখতে পাওয়া যায়। ফাইব্রাস জয়েন্টস, যেটা হচ্ছে ফ্ল্যাট স্কাল বোনস, মানে ক্রেনিয়াল গুলো যে জয়েন্টস দিয়ে মানে জুড়ে ছিল একটা হাড়ের সাথে আর একটা, সেটাকে বলা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। এটা কিন্তু মুভেবল নয়, এটার মধ্যে কিন্তু কোনো রকম মুভমেন্ট হয় না এর সাহায্যে। এরপর হচ্ছে কার্টিলেজিনাস জয়েন্ট, যেটা আমাদের ভার্টিব্রার মধ্যে দেখতে পাওয়া যায়, যেটা আমাদের মডারেট অ্যামাউন্ট অফ মানে খুব সামান্য পরিমাণ মুভমেন্ট কিন্তু আমরা সেটার জন্য করতে পারি, ঠিক আছে। এরপর হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের জন্য কিন্তু আমাদের যে বল সকেট জয়েন্ট আছে, যেরকম বল সকেট জয়েন্টটা কিসের মধ্যে থাকছে না হিউমেরাস আর পেক্টোরাল গিডল, ঠিক আছে। তো এই যে বল সকেট জয়েন্ট, তারপর হিঞ্জ জয়েন্ট বলো যেটা নিতে থাকে, পিভট জয়েন্ট বিটুইন অ্যাটলাস দ্য অ্যাক্সিস, গ্লাইডিং জয়েন্ট বিটুইন দ্য কার্পল, স্যাডেল জয়েন্ট, এই যত রকম জয়েন্ট আছে যেগুলোর জন্য আমরা মুভ করতে পারি সেটাকে বলা হয় হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। এবার আসছে হচ্ছে ডিসঅর্ডারে, কি কি ডিসঅর্ডার আমাদের স্কেলেটাল সিস্টেমে দেখতে পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে মায়াস্থেনিয়া গ্র্যাভিস। এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার অ্যাফেক্টিং দ্য নিউরোমাস্কুলার জাংশন লিডিং টু ফ্যাটিক, উইকনিং অ্যান্ড প্যারালাইসিস অফ স্কেলেটাল মাসল। তো নিউরোমাস্কুলার জাংশনে যদি আমাদের কোনো রকম ইনফ্লামেশন হয় বা কোনো রকম সমস্যা হয় তাহলে কি হবে, আমাদের নার্ভাস সিস্টেম থেকে ঠিক মতন সিগন্যাল আমাদের মাসেলে আসবে না,
মাসেলে যদি না আসে তাহলে আমাদের মাসেলের মুভমেন্ট হতে পারবে না। এবার হচ্ছে মাসল ডিস্ট্রফি। মাসল ডিস্ট্রফিতে কি হয় না, প্রোগ্রেসিভ ডিজেনারেশন অফ স্কেলেটাল মাসল মোস্টলি ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার। যদি আমাদের স্কেলেটাল মাসেল আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দেয়, তখন কি হবে না, ওটা একটা যে জেনেটিক ডিসঅর্ডার সেটাকে বলা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। মাসেলটাই আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। টিটেনে কি না, র্যাপিড স্প্যাজম ইন মাসল ডিউ টু লো ক্যালসিয়াম ইন দ্য বডি ফ্লুইড। হঠাৎ করে যদি ক্র্যাম্প পড়ে যায়, ঠিক আছে, হঠাৎ করে যদি ক্যালসিয়াম না থাকে, ক্যালসিয়াম যদি হঠাৎ করে মানে খুবই কমে যায়, তাহলে কি হবে, আমাদের তো স্টিমুলাস আসা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু হঠাৎ করে জোরে কন্ট্রাক্ট করে যেতে পারে এবং ওগুলো আটকে থাকতে পারে, যেটাকে বলা হয় হচ্ছে টিটানি। আর্থারাইটিস কি না, জয়েন্টের মধ্যে যখন ইনফ্লামেশন হয়, যেটা বয়স্কদের মধ্যে দেখতে পাওয়া যায় খুব ফ্রিকুয়েন্টলি। আমাদের এখন মানে খুব মিডল এজ মানে মানুষদের মধ্যেও এটা এখন দেখা যাচ্ছে। আর্থারাইটিস কি হচ্ছে না, যে জয়েন্ট গুলো রয়েছে সেখানে যদি ইনফ্লামেশন হয়, তখন কিন্তু আমাদের পা ভাঁজ করতে, বসতে, উঠতে কিন্তু খুব সমস্যা হয়, ব্যথা করে কিন্তু জয়েন্ট গুলোতে। অস্টিওপোরোসিস কি না, এজ রিলেটেড ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই দ্য ডিক্রিজড বোন মাসল। কি হচ্ছে না, আমাদের হাড় ক্ষয়ে যাচ্ছে, যেটা মেয়েদের মধ্যে 30 বছর বয়সের পরে বেশি করে হাড় ক্ষইতে শুরু করে, যেটা আমরা হরলিক্স এর আমরা দেখেও থাকি। তো সেটা কি হচ্ছে, অস্টিওপোরোসিস, আস্তে আস্তে হাড় কিন্তু ক্ষয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনক্রিজড চান্স অফ ফ্র্যাকচার, যত হাড় ক্ষয়ে যাবে তত হাড় আমাদের দুর্বল হয়ে যাবে, তার জন্য কিন্তু আমাদের হাড় খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। তার আর কিসের জন্য হয় না, ইস্ট্রোজেনের পরিমাণ আস্তে আস্তে আমাদের বডির মধ্যে কমতে থাকে যত বয়স বাড়ে, তার জন্য কিন্তু ক্যালসিয়াম আস্তে আস্তে বোন থেকে রিলিজ আউট হয়ে যায়। গাউট কি, ইনফ্লামেশন অফ জয়েন্ট ডিউ টু অ্যাকুমুলেশন অফ ইউরিক অ্যাসিড ক্রিস্টাল। ইউরিক অ্যাসিড যদি আমাদের বডি থেকে, আমরা যদি ঠিকঠাক পরিমাণে জল না খাই, ইউরিক অ্যাসিড যদি আমাদের বডি থেকে রিলিজ আউট না হয়, তাহলে কিন্তু আমাদের বডিতে ইনফ্লামেশন দেখতে পাওয়া যায় জয়েন্টসে, যেটার জন্য হয় হচ্ছে আমাদের গাউট। এবার আসছে আমাদের কোয়েশ্চেন। আচ্ছা, আগের দিনে এই কোয়েশ্চেনটা আমি তোমাদের ক্লাসে রেখেছিলাম, যেটা আমি অ্যান্সারটা ভুল করেছিলাম, অ্যান্সারটা এখানে 3 হবে। সি আর ডি হচ্ছে এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোয়েশ্চেনটাকে, ইউজ অফ অ্যান আর্টিফিশিয়াল কিডনি ডিউরিং হিমোডায়ালিসিস মে রেজাল্ট ইন reduced absorption of calcium ion from gastrointestinal tract and reduced RBC production। ঠিক আছে, এইটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আগের দিন আমি একটু ভুল বলে ফেলেছিলাম, এক্সট্রিমলি সরি। আসি হচ্ছে আজকের কোয়েশ্চেন। সিলেক্ট দ্য কারেক্ট অপশন। কোনটা কোনটা কারেক্ট, কি বলেছে, 8th 9th and 10th pair of ribs articulate directly with the sternum। এই জায়গাটা তোমাদের একটুখানি বলে রাখি, আমাদের যে বোনস থাকে, মানে বোনস বলা ভুল, তাদের রিবস গুলো যেটা রয়েছে, সেই রিবস এর মধ্যে কিন্তু সবকটা বোন যে স্টারনামের সাথে আটকে থাকবে সেটা কিন্তু না। তোমাদের ছবিটা যদি দেখায়, কোথায় গেল, হ্যাঁ, এই যে সামনে থেকে যদি আমরা এটা দেখি, তাহলে সবকটা রিব কি স্টারনামের সাথে জয়েন্ট হয়ে আছে, না। 7খানা রিব, 1 থেকে 7 নম্বর যে রিব গুলো রয়েছে যেগুলো কিন্তু আমাদের স্টারনামের সাথে জয়েন করে থাকে। 8 9 10 কি করে না, ও কার্টিলেজের সাহায্যে ও কিন্তু মানে হায়ালিনের সাহায্যে ও কিন্তু যে 7 নম্বর যে রিবটা রয়েছে সেটার সাথেও জয়েন হয়। আর লাস্টের দুটো কিন্তু একদম ফ্রি থাকে, ও কিন্তু শুধুমাত্র ভার্টিব্রার সাথে মানে অ্যাটাচ থাকে, ও কিন্তু আর কারোর সাথে অ্যাটাচমেন্ট থাকে না, এমনি হ্যাঙ্গিং অবস্থায় কিন্তু থাকে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত কিন্তু আমাদের ভার্টিব্রের সাথে অ্যাটাচ থাকছে, স্টারনামের সাথেও অ্যাটাচ থাকছে। 8 9 10 কি হচ্ছে না, ও হায়ালিনের সাহায্যে 7 নম্বরের সাথে যুক্ত থাকছে, আর লাস্টের দুটো কি হচ্ছে না, একদম ফ্রি থাকছে। তো এবার যদি আমি কোয়েশ্চেনটাতে আসি, কি বলেছে, 8 9 10 পেয়ার অফ রিবস আর্টিকুলেট ডাইরেক্টলি উইথ স্টারনাম, না, ওটা তো থাকছে না। 11th and 12th pair of ribs are connected to the sternum with the help of hyaline cartilage, না, এটা তো 8 9 10 করে। Each rib is a flat, thin bone, and all the ribs are connected dorsally to the thoracic vertebrae and ventrally to the sternum, না, সবকটা রিব তো কানেক্টেড থাকে না আমাদের স্টারনামের সাথে। There are 7 pairs of vertebrosternal, 3 pairs of vertebrochondral and 2 pairs of vertebral ribs। এটা হচ্ছে কারেক্ট অপশন। 1 থেকে 7 vertebrosternal, তারপরে 3টে হচ্ছে ভার্টিব্রো কন্ট্রল, তারপরে লাস্টের দুটো হচ্ছে ভার্টিব্রাল রিবস। ঠিক আছে, ভার্টিব্রাল রিবস মানে যেহেতু শুধুমাত্র ভার্টিব্রার সাথে অ্যাটাচ থাকছে, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন।
Which of the following is present between the adjacent bone of the vertebral column? Intercalated disc, cartilage, areolar tissue, না smooth muscle? কারেক্ট অপশন হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজ দিয়ে কিন্তু ভার্টিব্রাল কলমের সাথে অ্যাডজেসেন্ট যে বোনগুলো, ভার্টিব্রাল কলম আর যে অ্যাডজেসেন্ট বোনগুলো সেগুলো কিন্তু একটার সাথে আরেকটা অ্যাটাচ হয়ে থাকে, যেটার জন্য খুব মডারেট অ্যামাউন্ট অফ মুভমেন্ট আমাদের ভার্টিব্রাল কলমে আমরা করতে পারি। তারপরে কি কোয়েশ্চেন, which of the following joint is an example of hinge joint? কোনটা হবে এখানে অ্যান্সার? এটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু বলবে, ঠিক আছে? আমি ওই যে জায়গাটা লিখে রেখেছিলাম ওখানে পয়েন্টটা, সেখানটা আবার দেখবে, দেখে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। Which mineral is responsible for muscle contraction? এটা খুব সোজা, ক্যালসিয়াম। এবার এটা এখানে আমাকে ম্যাচিং করতে হবে। কি বলেছে? অ্যাক্টিন। অ্যাক্টিন কি? থিন ফিলামেন্ট। মায়োসিন কি? থিক ফিলামেন্ট। ট্রোপোমায়োসিন কি? না ট্রোপোমায়োসিন কি করে না ব্লক মায়োসিন বাইন্ডিং সাইট, আর ট্রোপোনিন করে বাইন্ড ক্যালসিয়াম, ঠিক আছে? ট্রোপোনিন ক্যালসিয়াম আয়নের সাথে জয়েন করে থাকে, আর ট্রোপোমায়োসিন যেটা সেটা ব্লক মায়োসিন বাইন্ডিং সাইট। আমি শুধু ট্রোপোনিন বলেছিলাম, ট্রোপোনিনের সাথে অ্যাকচুয়ালি কি হয় না ট্রোপোনিনে যখন ক্যালসিয়াম আয়নটা বাইন্ড করে তখন ট্রোপোমায়োসিনের মডিফিকেশন হয়, দিয়ে অ্যাকচুয়ালি মায়োসিন বাইন্ডিং সাইটটা কিন্তু ওপেন হয়ে যায়, যেটা অ্যাক্টিন মলিকিউলকে চারপাশ থেকে বেঁধে রেখেছিল ফিলামেন্টের মতো। আচ্ছা, স্কাল জয়েন্ট, স্কাল জয়েন্ট এগুলো এখানে ম্যাচিং করতে হবে। স্কাল সালচার্স, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, আর কি বলেছে অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট। তো এখানে কি হবে? স্কাল জয়েন্ট এখানে কোনটা হবে? হিঞ্জ জয়েন্ট হবে না, বল এন্ড সকেট জয়েন্ট হবে না, কোনটা হবে? ফাইব্রাস জয়েন্ট। এ হবে 3, অপশন হচ্ছে 2। বি হবে 1, নি জয়েন্ট হচ্ছে হিঞ্জ জয়েন্ট, আর C2 হিপ জয়েন্ট হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট, আর D4 অ্যাটলান্টো জয়েন্ট, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট হচ্ছে পিভট জয়েন্ট। নেক্সট, the pivot joint between atlas and axis is a type of, এটা ওখানে কিন্তু ইনফরমেটিভ, এটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে কি হচ্ছে, বা তোমরা আমাদের গ্রুপে যদি জয়েন করো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম, সেখানেও কিন্তু আমাকে অ্যান্সারটা তোমরা বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন কি, which of the following statement are correct regarding skeletal muscle? Skeletal muscle এ কোনটা কারেক্ট? Muscle bundle are held together by a collagenous connective tissue layer called fascicle, ঠিক কথা। Sarcoplasmic reticulum of muscle is a storehouse of calcium ion, এটাও ঠিক কথা। Striated appearance of skeletal muscle fiber is due to distribution pattern of actin and myosin protein, এটাও ঠিক কথা। M line is considered as a functional unit of contraction called sarcomere, এটা কিন্তু ঠিক কথা নয়, M লাইনটা কিন্তু ফাংশনাল ইউনিট নয়, ঠিক আছে? অ্যাক্টিন মায়োসিন টোটাল যে স্ট্রাকচারটা তৈরি করছে সেটা কিন্তু অ্যাজ আ ফাংশনাল ইউনিট হিসেবে কনসিডার করা হয়। তো এ বি সি তিনটে অপশনই কিন্তু এখানে তোমাদের কারেক্ট। যদি বলে দেয় যেখানে ইনকারেক্ট কোনটা, তখন তোমরা অপশন ডি চুজ করতে পারো। আচ্ছা, তো এই কটা কোয়েশ্চেনই ছিল, যে দুটো কোয়েশ্চেন বললাম সেগুলো কিন্তু নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাদেরকে ফেসবুকে, টেলিগ্রামে, ইনস্টাগ্রামে প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটা যখন এসেছো দেখতে, তখন কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।